এসএসসি এবং দাখিল 2025 শিক্ষার্থীরা দেখা হয়ে গেল আরেকবার। দেখা কেন হবে না বলেন? দেখা আমার সাথে আপনার কেন হবে না? আমি আপনার ভালোবাসার মানুষ, তাইলে দেখা অবশ্যই হতে হবে এবং সেই ধারাবাহিকতায় আজকে আমি নিয়ে চলে আসছি কৃষি শিক্ষা বিষয়টার সাজেশন। আসলে মেইনলি এইটা সাজেশন না, আপনি জাস্ট আমার সাথে মিলাবেন আপনি এই টপিকগুলো পারেন কিনা। যদি এই টপিকগুলো আপনি পারেন তাইলে আপনার প্রস্তুতি এখন তুখর পর্যায়ে আছে। আর যদি আপনার সাথে আমার প্রস্তুতিটা না মিলে তাহলে এই টপিকগুলো আপনি শিখে রাখবেন, তাইলেই আপনার প্রস্তুতিটা তুখর হয়ে যাবে। এবং আমি আপনাদের জাহিদ ভাইয়া, স্টুডেন্ট ঢাকা ইউনিভার্সিটি এবং প্রাক্তন ছাত্র দারুন নাজাত মাদ্রাসা এবং কাদেরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসা। সো চলেন আমরা সাজেশনের ভিতরে ঢুকে যাই। এর আগে দুটা কথা বলবো। আমাদের কমেন্ট বক্সে, ফেসবুক বা ইউটিউবে যেখান থেকে দেখছেন, কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে এবং আমাদের ইউটিউব বা ফেসবুক দুইটারই লিঙ্ক দেওয়া আছে। পিডিএফেরও লিঙ্ক দেওয়া আছে। এই সুন্দর যে পিডিএফটা আপনাদের জন্য করেছি, সেই পিডিএফটারও কিন্তু লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে, সেখান থেকে পিডিএফটা আপনি চাইলে নিয়ে নিতে পারেন। সো প্রথমে আমরা যদি যাই মানবন্টনে কি কি আসবে এবং কতটুকু লিখতে হবে সেটা আগে বুঝতে হবে আপনাদেরকে। কৃষি শিক্ষায় কিন্তু আপনাকে 25টা এমসিকিউ দিতে হবে, 30টা না। আবার সৃজনশীল কিন্তু আপনাকে 5টা আনসার করতে হবে, 60টা না। সো এখানে দেখেন তাহলে 25 এবং 50 আপনার পরীক্ষা হচ্ছে মাত্র 75 মার্কের। আর বাকি 75 মার্ক কিন্তু আপনার ব্যবহারিক। এটা আপনার মাদ্রাসা থেকে আপনার অ্যাসাইনমেন্ট চাইতে পারে, নাও চাইতে পারে। এটা বোর্ড পরীক্ষা থেকে বা বোর্ড থেকে এই 25 নাম্বার আপনাকে দিয়ে দিবে। সো আমাদের কৃষি শিক্ষার নাম্বার পরীক্ষার কত নাম্বারের হচ্ছে? 75 মার্কের হচ্ছে, বাকি 25 ব্যবহারিক, ওটা পরীক্ষা হবে না। আচ্ছা, সো এই যে 100 মার্কের প্রস্তুতি আমরা কিন্তু দেখে ফেললাম কিভাবে আসবে। এখন আপনাদের অধ্যায়গুলো দেখেন একটু। প্রথম থেকে সপ্তম অধ্যায় পুরো বই আপনাদেরকে পড়তে হবে, কিন্তু এই যে বললাম 8টা সৃজনশীল থেকে 5টা সৃজনশীল লিখতে হবে, এই জন্য আপনাকে কি সবগুলো অধ্যায় পড়তে হবে? না, সবগুলো অধ্যায় পড়তে হবে না। আপনি যদি প্রথম 4টা অধ্যায় পড়ে ফেলেন, দেখেন স্টার দেওয়া 7টা, এখানে প্রথম 4টা অধ্যায় যদি পড়ে ফেলেন আপনার কিন্তু 5টা সৃজনশীল 100% কমন ইনশাল্লাহ আসবে। বাকি 3টাও পড়তে হবে, কিন্তু ওইভাবে এক্সট্রিম লেভেলের গুরুত্ব দিয়ে পড়তে হবে না। আপনাকে এই 4টা অধ্যায়ের কিছুই বাদ দেওয়া যাবে না। এখান থেকে চাইলে আপনি স্কিপ করতে পারেন, বাট এমসিকিউর জন্য হলেও কিন্তু আপনাকে সেগুলো পড়তে হবে। বাট টোটাল সামারি আনলে কি হচ্ছে দেখেন, প্রথম 4টা অধ্যায় পড়লে আপনার কৃষি শিক্ষার একটা স্ট্রং প্রস্তুতি হয়ে যাবে সৃজনশীলের জন্য। এমসিকিউর জন্য পুরো বই পড়তে হবে। এবার চলেন আমরা অধ্যায় ভিত্তিক দেখাই দেই টপিকগুলো, যে টপিকগুলো আপনাকে পড়তেই হবে এবং আপনি খেয়াল করবেন যে এই টপিকগুলো আপনার পড়া আছে কিনা। দেখেন প্রথমেই আমরা প্রথম অধ্যায় থেকে যেটা দেখব, ভূমিক্ষয়ের কারণ। ভূমি যে ক্ষয় হয় সেটার কারণগুলো কি? ভূমিক্ষয়ের কয় ধরনের প্রকারভেদ আছে? একটা বৃষ্টির কারণে ভূমিক্ষয় হয়, নদী ভাঙনের কারণে ভূমিক্ষয় হয়, অথবা বিভিন্ন কারণ আছে, লবণাক্তের কারণে ভূমিক্ষয়, বা এই যে কারণগুলো আছে, কি কি কারণ আছে সেটা আপনার দায়িত্ব, আপনি এটা পড়বেন। ভূমিক্ষয়ের কারণগুলো, প্রকারভেদগুলো কি কি প্রকার আছে এগুলো একটু দেখবেন, এবং ভূমিক্ষয় রোধের উপায়টা কি সেটা একটু দেখবেন। এটা সৃজনশীলের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি এই জিনিসটা জানা থাকলে একটা সৃজনশীল আশা করা যায় পারা যাবে, যদি এখান থেকে আসে। এই টপিকগুলো থেকে আসবে। মাছ ও পশু পাখির জন্য খাদ্য সংরক্ষণ এবং সম্পূরক খাদ্যের প্রয়োজনীয়তা এবং প্রয়োগ পদ্ধতি। অর্থাৎ মাছের জন্য আপনি খাদ্য সংরক্ষণ কেন করবেন, খাদ্য সংরক্ষণের গুরুত্বটা জানবেন। এরপরে সম্পূরক খাদ্যের প্রয়োজনীয়তা, অর্থাৎ একটা খাদ্যের মধ্যে সব ধরনের উপকরণ ঠিকঠাকভাবে আছে কিনা, এটাকে বলে সম্পূরক খাদ্য। এবং সম্পূরক খাদ্যের প্রয়োজনীয়তাটা কি এবং প্রয়োগটা আপনি কিভাবে করবেন সেটা আপনি জানেন কিনা দেখেন। পরে মাটি ও পরিবেশের ধরন অনুযায়ী ফসল নির্বাচন এবং জমি প্রস্তুত। ধরেন একটা জায়গায় বা একটা বালু মাটিতে একটা ফসল হবে না, কিন্তু আপনি ওই বালু মাটিতে ওই ফসলটাই লাগাইলেন, হবে? আপনার তো ফসলটা নষ্ট। এখন আপনি চিন্তা করলেন, হ্যাঁ আমার তো মানে জীবনটাই লস, লাভ লস নাই, সব লস। কিন্তু ব্যাপারটা তো এইরকম না। আপনার এই মাটিতে তো ওই ফসলটা হবে না, আপনাকে জানতে হবে যে কোন মাটিতে কোন ফসল হবে। সো এখান থেকে একটা সৃজনশীল আসতে পারে যে ধরেন করিম সাহেব বালু মাটিতে ওটা লাগাইছে, এখন ওটা তো সে হতাশ। তাহলে কি হইতো, আপনি বলবেন যে না, বালু মাটিতে ওইটা কিন্তু ওই ফসলটা হবে না, এই ফসলটা হইলে সে লাভবান হইতো। এরকম ভাবে সৃজনশীল আসতে পারে। এই টপিকটা আপনি জেনে রাখবেন যে কোন মাটিতে কি হয়, বাস তাইলে হবে। আচ্ছা, আর বীজ সংরক্ষণের সঠিক পদ্ধতি, বীজ কিভাবে সংরক্ষণ করতে হয় সেটা সঠিক পদ্ধতিরা, এই জিনিসগুলো যদি আপনি অধ্যায় থেকে জেনে ফেলেন তাহলে আপনার আর কিছুই লাগবে না সৃজনশীলের জন্য। তবে গয়ের মধ্যে মাঝে মাঝে কিছু অঙ্ক আসে, সেই অঙ্কগুলো কি, বীজের আর্দ্রতার হার নির্ণয়, এই একটা অঙ্ক থাকতে পারে। এটা যদি আসে তাহলে ঘতে আবার এটা আসবে যে বীজ
পরীক্ষার কার্যক্রম মূল্যায়ন করো। মানে একটা ভাবে একজন লোক ধরো বীজ সংরক্ষণ করছে, তো তার সংরক্ষণ পদ্ধতিটা ঠিক আছে কিনা এটা মূল্যায়ন করতে বলে। যদি গতে এটা থাকে তাহলে ঘতে এটা থাকেই সব বেশিরভাগ সময়। সো এটার সাথে এটাও পড়ে ফেলতে হবে। দেখবা অনুশীলনীতেই এরকম একটা সৃজনশীল আসে, এটা একটু দেখবা আছে, হ্যাঁ বইয়ের অনুশীলনীতে এরকম একটা সৃজনশীল আসে, এটা একটু পারো কিনা দেখবা। তারপরে সম্পূরক খাদ্য প্রয়োগের পরিমাণ নির্ণয়, মানে কতটুকু পরিমাণ খাদ্য দিতে হবে। তুমি একটা জায়গায় এতগুলা খাদ্য দিয়ে ফেলছো, কিন্তু এতগুলা খাওয়ার মতন মাছ নাই বা হচ্ছে ধরো পশু পাখি নাই, তখন এটা ওয়েস্ট হইলো না? ওয়েস্ট হইলো। সো কতটুকু পরিমাণ তোমাকে সম্পূরক খাদ্য দিতে হবে সেই পরিমাণটা নির্ণয় করতে বলে। এবং লাস্ট বাট নেভার দ্য লেস হচ্ছে দেখো এটা হচ্ছে এফসিআর নির্ণয়। এফসিআর নির্ণয়টাও তোমাকে মাঝে মাঝে করতে বলে, যে হচ্ছে তুমি যে খাদ্য দিচ্ছ একটা পশু বা মাছ কতটুকু পরিমাণ বৃদ্ধি পাইতেছে, সেটা কি ভালো নাকি খারাপ, মানে খাদ্য দেওয়ার পরেও কি সেটা ভালোভাবে বাড়তেছে নাকি বাড়তেছে না, এইগুলা হচ্ছে থাকতে পারে। সো এই পদ্ধতিগুলো তুমি যদি জানা থাকে, এই অঙ্কগুলো এবং এগুলো, তাহলে প্রথম অধ্যায় তোমার ক্লিয়ার হয়ে যাবে। চলো দ্বিতীয় অধ্যায় যাই, কৃষি উপকরণ। কোন কোন মাছের জন্য, মানে কোন মাছের জন্য কেমন পুকুর, মানে কোন মাছ, ধরো কিছু মাছ আছে মাছের মানে গভীরে থাকে, বা এই পুকুরের জন্য একটু বেশি গভীরতা দরকার, তুমি করছো কি কম গভীর পানিতে তাকে চাষ করতেছো, হবে না। আবার কিছু মাছ ধরো মানে পুকুরের উপরে বা কম গভীর হইলে হয়, তুমি কি করছো ওকে একদম গভীর জলের পুকুরে ফেলাই দিছো, তাহলে তো হবে না। বা হচ্ছে ধরো একটা পুকুরে 6 মাস পানি থাকে, আর 6 মাস পানি থাকে না, কিন্তু যেই মাছটা তুমি চাষ করতে চাচ্ছ সেই মাছটা 8 মাস পরে বা 10 মাস পরে বাচ্চা দেয়, তাহলে কি সে বাচ্চা দিতে পারবে? তুমি কি লাভবান হবা না। সো কোন মাছের জন্য কেমন পুকুর লাগবে সেটা দেখবা। পুকুর প্রস্তুত পদ্ধতিটা একটু লাগবে, এটা সৃজনশীল আসতে পারে। এবং পুকুর পদ্ধতির প্রয়োজনীয়তাটা কি এটা একটু দেখতে হবে। হ্যাঁ, পুকুর পদ্ধতির প্রয়োজনীয়তা কি, ওই যে বললাম যে কোনটার জন্য কোনটা দরকার সেই ভিত্তিতে তোমাকে পুকুর প্রস্তুত করতে হবে, এটা হচ্ছে প্রয়োজনীয়তা। এরপরে দেখো গবাদি পশুর খাদ্য তৈরির পদ্ধতি এবং খাদ্যের গুরুত্ব, খাদ্য কেন লাগবে। তারপরে হচ্ছে দেখো হে এবং সাইলেজ পদ্ধতিতে ঘাস সংরক্ষণ, দুইটা পদ্ধতি আছে, দুইটা পদ্ধতি দিয়ে একটা সৃজনশীল দিতে পারে যে এটা কোন পদ্ধতি এটা কোন পদ্ধতি। আচ্ছা, এরপরে দেখো মাছের অভয়াশ্রম কেন দরকার, এবং হচ্ছে মাছের অভয়াশ্রমের সংরক্ষণটা কি, সংরক্ষণের আইনের কেন দরকার। হ্যাঁ, অভয়াশ্রম মানে কি, যে মাছটা যেন আশ্রয় নিতে পারে, ঠিকভাবে প্রজনন করতে পারে, এটার জন্য অভয়াশ্রম দরকার। সো এটা হচ্ছে সংরক্ষণ কিভাবে করা যায়, এই জিনিসগুলো একটু জানা থাকতে হবে। এরপর লাস্ট যেটা, যে ফসল বীজের গুরুত্ব, উৎপাদন পদ্ধতি এবং বংশ বিস্তারক উপকরণের গুরুত্ব। মানে কিছু ফসল আছে কি যে এগুলো হচ্ছে মানে এগুলো একাধারে ফসল, আবার এগুলোকে বীজ হিসেবে ব্যবহার করা যায়, যেমন আলু। হ্যাঁ, এই আলুটাকে তুমি বংশ বিস্তারক উপকরণ বলতে পারো, যে আলুর মানে এরকমও হইতে পারে যে ধরো একটা ফসলের একটা অঙ্গ কেটে দিলেও হয়, যে যেমন এই যে বংশ বিস্তারক উপকরণ, মানে ওই ফসলটার একটা অঙ্গ কেটে দিলেও এটা হচ্ছে কি ফসল হিসেবে হয়ে যায়। তো এগুলোর গুরুত্বটা কি, এগুলোর উৎপাদন পদ্ধতিটা কি, এটা একটু জেনে নিতে হবে। এটা ইজি একটা জিনিস কিন্তু, হ্যাঁ বুঝলে ইজি। কৃষি শিক্ষাটা ভাইয়া বুঝলে ইজি, না বুঝলে হচ্ছে সমস্যা, না বুঝতে চাইলে সমস্যা, বুঝছো? ইজি ভাবে পড়বা তাহলে দেখো সব ইজি। তারপরে দেখো অঙ্ক, এখান থেকে কিছু অঙ্ক আসতে পারে, যে গবাদি পশুকে কি পরিমাণ খাদ্য দিতে হবে, অথবা জমিতে কি পরিমাণ চুন বা ইউরিয়া সার প্রয়োগ করতে হবে। চুনের এটা অবশ্য 24 সালে চলে আসছে, হয়তো বা চুনের পদ্ধতিটা আসবে না, লাগবে না, বাট তোমাকে এটা এবং ইউরিয়া সার কতটুকু দিতে হবে এটা তোমাকে জানতেই হবে। চুনেরটাও জানবা, এমন না যে এটা এবার চলে আসে এবার আসবে না, কৃষি শিক্ষার ক্ষেত্রে কিন্তু এরকম হয় না, মাথায় রাখবা। আচ্ছা, তারপরে দেখো তৃতীয় অধ্যায় দেখো কি, তৃতীয় অধ্যায় হচ্ছে বিরূপ আবহাওয়ার আচ্ছা এখানে একটু ভেঙে গেছে লেখাটা, বিরূপ আবহাওয়া সহিষ্ণু ফসল, মানে খারাপ পরিস্থিতিতেও টিকে থাকে এরকম ফসলগুলো কি কি আছে, শীত, খরা, লবণাক্ততা বা বন্যায় টিকে থাকে এরকম ফসলগুলো কি কি আছে, এগুলো একটু দেখবা। এবং এর জাতের বৈশিষ্ট্যগুলো একটু দেখবা, যে মানে বিরূপ আবহাওয়ায়ও টিকে থাকে এরকম ফসলের যে বৈশিষ্ট্য সেটা একটু দেখে ফেলবা, তাইলে হবে। আচ্ছা, এখানে লেখাটা একটু ভেঙে গেছে, সহিষ্ণু ফসল। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখো কৃষিক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের প্রভাব, কৃষিক্ষেত্রে জলবায়ু পরিবর্তন হলে কি কি প্রভাব পড়ে, নেগেটিভ, ইতিবাচক তো আসলে পড়ে না, নেতিবাচক পড়ে, কি কি প্রভাব পড়ে সেটা একটু দেখবা। তারপরে জলবায়ু পরিবর্তনের ক্ষয় রোধে ফসল, মৎস্য এবং পশু পাখির অভিযোজন কৌশল ও প্রয়োজনীয়তা। মানে ধরো একটা মানে জলবায়ু পরিবর্তন হয়েছে, তখন এই ফসল, মৎস্য এবং পশু পাখিকে তুমি কিভাবে আরো স্টেবল করতে পারবা, সংরক্ষণ করতে পারবা, ওদের জন্য কিভাবে তুমি জায়গা দিতে পারবা, লালন পালন করতে পারবা, এটা হচ্ছে অভিযোজন। এইভাবে হচ্ছে এটার প্রয়োজনীয়তাটা কি সেটা একটু দেখবা। তৃতীয় অধ্যায় এখান থেকে হয়ে যাবে, এখানে কোনো অঙ্ক নাই। চতুর্থ অধ্যায় দেখো
যে চাষ উপযোগী বিভিন্ন জাতের ফসলের নাম এবং উৎপাদন পদ্ধতি, চাষ করা যায় এমন বিভিন্ন জাতের ফসলের নাম, এগুলো একটু দেখবা। এরপরে ফসলের রোগ বালাই, এটা থেকে বেশিরভাগ কোয়েশ্চনটা আসে যে রোগ বালাইয়ের গুরুত্বটা কি। তবে এইবার একটু কম ইম্পর্টেন্ট দেখাচ্ছে এখানে, 5 স্টার 7 স্টার না, এখানে 5 স্টার দেখাচ্ছে, বাট তারপরও ফসলের রোগ বালাই রোধ করতে তোমাকে কি কি পদক্ষেপ নিতে হবে এই জিনিসগুলো তোমাকে জানতে হবে। তারপরে ফসলের অর্থনৈতিক গুরুত্বগুলো কি, এগুলো একটু জানতে হবে যে এই ফসলটা কি হয়, মানে এই পাট দিয়ে কি করা যায়, ফসল তৈরি মানে হচ্ছে তোমার কাপড় তৈরি হয়, এই যে অর্থনৈতিক গুরুত্ব, কোন ফসলের অর্থনৈতিক গুরুত্ব কি, এটা একটু দেখবা। তারপরে দেখো মাছ পালন পদ্ধতি, মাছের রোগ শনাক্ত এবং ব্যবস্থাপনা, এটা একটু দেখতে হবে। সমন্বিত চাষ সম্পর্কে ব্যাখ্যা এবং হচ্ছে বিভিন্ন সমন্বিত চাষ পদ্ধতি, এটা একটু দেখবা। সমন্বিত চাষ পদ্ধতি এখানে একটু বলবো। গৃহপালিত পশুপালনের প্রয়োজনীয়তা, গৃহপালিত পশুর কারণে আমাদের পারিবারিক চাহিদা মিটে যায়। তারপরে আবার হচ্ছে তুমি এটাকে করতে পারো, টাকাও ইনকাম করতে পারো, এগুলো প্রয়োজনীয়তা একটু দেখবা। নর্মাল জিনিসগুলো হচ্ছে কি কৃষি শিক্ষা পড়তে হয়। শিল্পে ব্যবহার হয় এমন কৃষিজ দ্রব্যাদির বৈশিষ্ট্য, অর্থাৎ কিছু কৃষি শিল্প আছে যেগুলো হচ্ছে শিল্পে ব্যবহৃত হয়, যে বললাম পাট হচ্ছে কিসে ব্যবহৃত হয়, কাপড় তৈরিতে ব্যবহৃত হয়। আবার দেখবা যে বাঁশ ঝাড় এগুলো কি ঝুড়ি তৈরিতে ব্যবহৃত হয়, কুটির শিল্প বা এগুলোতে ব্যবহৃত হয়। এগুলো একটু দেখবা যে কোন কোন শিল্পে ব্যবহার হয়, ওটার বৈশিষ্ট্য কি এবং ব্যবহারের গুরুত্বটা কি, যে আর্থিক লাভবান, এই জিনিসগুলো একটু দেখবা, পড়লেই হয়ে যাবে, এই অংশগুলো কি পড়লেই হয়ে যাবে। আর অঙ্ক একটা আছে যে এই যে সমন্বিত চাষ মানে কি, একটা পুকুর এবং পুকুরের সাইডে হচ্ছে হাঁস মুরগি পালন, পুকুরে মাছ আর সাইডে হচ্ছে হাঁস মুরগি পালন। এটা হচ্ছে তুমি সমন্বিত চাষে হাঁস মুরগি এবং মাছের সংখ্যাগুলো কয়টা লাগবে এটা একটু দেখবা। যেমন ধরো তোমার পুকুর আছে অল্প একটু, তুমি এখানে হাঁস এতগুলো চাষ করতেছো, হবে না, তো তোমাকে মানে পালন করতেছে হবে না, তো তুমি কতটুকু সংখ্যা নিতে হবে সেটা একটু লাগবে। আবার একটা পুকুর আছে, পুকুরে তোমার মাছ কতটুকু লাগবে সেটা মানে নিতে হবে। কম চাষ হলে তো তোমার আরো বেশি জায়গা লাগবে, মানে বেশি জায়গা আছে, তুমি বেশি চাষ করতে পারবা, তো একটা সংখ্যা বাড়াইতে হবে। আবার তুমি যদি বেশি পোনা ছেড়ে দাও তাহলে কিন্তু হলো না। তো এখানে অঙ্কগুলো আছে, এটা একটু করে ফেলবা। পঞ্চম অধ্যায় দেখো, পঞ্চম অধ্যায় হচ্ছে বনায়ন, বিভিন্ন ধরনের বনের বৈশিষ্ট্য, বন কিভাবে সংরক্ষণ করা যায় এবং বনের বিধি যে প্রয়োজনীয়তা সেটা দেখবা। বন নার্সারি তৈরির কৌশল, অর্থাৎ হচ্ছে বনে কিছু নার্সারি করা যায়, মানে কিছু গাছ কৃত্রিমভাবে তৈরি করা যায়, সেটার কৌশলটা দেখবা। তারপর বৃক্ষ কর্তনের নিয়ম, মানে গাছ কাটার নিয়ম দেখবা। তক্তা ও কাঠ সংরক্ষণের পদ্ধতি, কিভাবে সংরক্ষণ করা যায় কাঠ এবং তক্তা। তারপর হচ্ছে উপকূলীয় বনায়নের উপযোগিতা এবং হচ্ছে উপকূলীয় বনায়নের জন্য ব্যবহৃত গাছের বৈশিষ্ট্য, মানে উপকূলে আমরা কোন কোন গাছ ব্যবহার করি, ছোট ছোট গাছ না কিন্তু অনেক বড় বড় গাছ ব্যবহার করি, তো ওই গাছগুলোর বৈশিষ্ট্যগুলো একটু দেখবা। এখান থেকে অঙ্ক যেটা দেখবা যে গোল কাঠ ও চারাই কাঠ, কাঠের ভলিউম, মূল কথা হচ্ছে কাঠের ভলিউমটা দেখবা নিউটনের সূত্র ব্যবহার করে। আরেকটা আছে যে তুমি এখানে তো কাঠের ভলিউমটা বের করলা, হ্যাঁ কতটুকু কাঠ তুমি নিচ্ছ, কিন্তু কাঠ কাটার পরে সব কাঠ কিন্তু থেকে যায় না, কিছু কাঠ বাদ পড়ে যায়। সো এই যে ব্যবহার উপযোগী কাঠের পরিমাপটা তুমি বের করতে পারবা হপ্পাসের সূত্র দিয়ে, এই দুইটা সূত্র তোমার জানা থাকতে হবে। আরেকটা অঙ্ক থাকতে পারে যে নার্সারি চারার সংখ্যা নির্ণয়, একটা নার্সারিতে তুমি কতগুলো চারা ব্যবহার করবা, কতগুলো চারা লাগাবা, সেটা হচ্ছে তোমার এই অঙ্ক থেকে তুমি বুঝতে পারবা। তবে চলো ষষ্ঠ অধ্যায় চলে যাই, যে সমবায়ের গুরুত্ব কি। কৃষি সমবায় মানে হচ্ছে কি একটা মানে প্রতিষ্ঠান, অনেকে মিলে একটা কৃষি সমবায় করে, ওইখান থেকে আর্থিক বা কি বলে প্রযুক্তিগত সহযোগিতা পায়। সব মানে কথা হচ্ছে একটা 10-এর লাঠি 1-এর বোঝা, এটার জন্যই হচ্ছে কৃষি সমবায়। একলা তুমি চাষ করে যে কাজগুলো করতে পারবা, এটা সমবায় করে নিলে আরো সুন্দর হবে। কৃষি সমবায়ের মাধ্যমে কৃষি উপকরণ সংগ্রহ এবং ব্যবহার, কৃষি উৎপাদন সংরক্ষণ এবং বিপণন মানে বাজারজাতকরণ আর কি, বাজারজাতকরণে কৃষি সমবায়ের গুরুত্বটাকে এটা দেখবা। এখানে কোনো অঙ্ক নাই। সপ্তম অধ্যায় দেখো, পারিবারিক খামারের ধারণা ও ক্ষুদ্র আয়ের উৎস হিসেবে পারিবারিক খামারের গুরুত্ব এবং প্রস্তুত পদ্ধতি, মানে পারিবারিক খামার কিভাবে প্রস্তুত করতে হয় এটা একটু দেখবা। পারিবারিক দুগ্ধ খামার গঠনের জন্য প্রয়োজনীয় তোমার কি কি লাগবে। দুগ্ধ খামার মানে কি, ওই যে গোয়াল ঘর, গরুর বা হচ্ছে গরু ধরো বা দুগ্ধ মানে ছাগলও হইতে পারে সেটা। তো এই দুগ্ধ খামারের জন্য তোমাকে কি কি লাগবে এটা একটু জানতে হবে। দুগ্ধ দহন এবং সংরক্ষণের আধুনিক এবং সনাতন পদ্ধতি, হ্যাঁ এই কিভাবে দহন করা যায়। আগের যুগে মানুষ হাত দিয়ে দহন করতো, আর এখন হচ্ছে যে মেশিন লাগাই দেয় ওলনের মধ্যে বা বাটের মধ্যে, তখন হচ্ছে দহন হয়। আবার হচ্ছে সংরক্ষণের পদ্ধতিও আছে, বর্তমানে হচ্ছে পাস্তুরীকরণ হয়, আধুনিক সনাতন পদ্ধতিটাও আছে, এটা একটু দেখবা তাইলে হবে। আবার পারিবারিক খামারের তথ্য লিপিবদ্ধ করা, আয় ব্যয়ের হিসাব
করা, এটাও লাস্টে একটু মানে যদিও কম গুরুত্বপূর্ণ 3টা স্টার, বাট এটা একটু দেখে ফেলবা। তাহলে দেখো আমাদের কিন্তু 7টা অধ্যায়ের কি কি লাগবে আমাদের, আমি কিন্তু তোমাকে দেখাই ফেলছি। এখন তুমি মিলাও যে কোন কোন জিনিসগুলো তুমি পারো, কোন কোন জিনিসগুলো তুমি পারো না। আবার ওই যে যেটা বলছি তোমাকে কিন্তু এই 7টা অধ্যায়ে গুরুত্ব দিয়ে পড়তে হবে এরকম না, সবগুলোই পড়তে হবে, বাট গুরুত্ব দিয়ে পড়তে হবে মেইনলি এই 4টা। কিন্তু দেখো এই 3টা অধ্যায় কিন্তু আবার ইজি সোজা, এই 3টা অধ্যায় থেকেও কিন্তু 3টা সৃজনশীল আসবে। বাট এখন কথা হচ্ছে তুমি তোমার মতন করে নিজের প্রস্তুতিটা সাজাও। এই 4টা থেকে ধরো 8টা সৃজনশীল আসবে, 7টা থেকে তো 7টা আসবে, আরেকটা কই থেকে আসবে, আরেকটা আসবে এই যে এই 4টা থেকে একটা। তার মানে এই 4টা অধ্যায় থেকে পড়লেই তোমার হচ্ছে কিন্তু 5টা সৃজনশীল তুমি পেয়ে যাইতেছো। বাট তাও তুমি যদি তোমার ডিফারেন্ট প্ল্যান থাকে যে না আমি এই অধ্যায়টা পড়বো না, এটা না পড়ে আমি এই 2টা অধ্যায় পড়বো সেফটির জন্য, তাহলে হইলো। বাট কথা হচ্ছে প্রথম অধ্যায় বাদ তো ভুলেও দিবা না, প্রথম 4টা অধ্যায় দিও না। যদি না পারো, একদমই এক্সট্রিমলি না পারো, তাহলে প্রথম 4টা অধ্যায় বাদ দিও না। আর বাকি 3টা অধ্যায় তো বললাম ইজি, পারলে সবগুলো পড়ে ফেলো, তোমার জন্য ইজি হবে। কিন্তু তারপরও তোমাকে ভাইয়া বলে দিলাম কোনগুলো গুরুত্বপূর্ণ। তো তোমার পড়ালেখাটা ভালো হোক। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ফেসবুকে এবং ইউটিউবে তুমি যুক্ত থাকো, সাবস্ক্রাইব করে ফেলবা এবং ইউটিউবে লাইক ফলো দিয়ে ফেলবা, যাতে কোনো নতুন আপডেট আসলে পেয়ে যাও। হোয়াটসঅ্যাপ গ্রুপে এই জন্য থাকবা এবং তোমাদের প্রস্তুতি ভালো হোক, এই দোয়া করে শেষ করতেছি। ভিডিওটা আর লং করবো না, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।